আসসালামু আলাইকুম। আমি নিয়ামতুল্লাহ সিরাজি আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বাংলা টিভির প্রাইম নিউজে। শুরুতে জানাবো এসএনএস হুমলুন সংবাদ শিরোনাম। ইরানি হামলায় মার্কিন নজরদারি বিমান ধ্বংস, মধ্যপ্রাচ্যে আকাশ যুদ্ধের কোয়ার্টারব্যাক হারিয়ে দিশেহারা যুক্তরাষ্ট্র। ইরান ইস্যুতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ভিন্ন পথ, দুই মিত্রের দ্বন্দ্বে মধ্যপ্রাচ্যে বাড়ছে নতুন যুদ্ধের ঝুঁকি। যুক্তরাষ্ট্রে ম্যাক্সিমাম ভ্যাটিং, কড়াকড়ি বৈধ অভিবাসীরাও পড়ছেন দীর্ঘসূত্রিতা ও অনিশ্চয়তার ফাঁদে। এবং যুক্তরাষ্ট্রে যক্ষ্মার পুনরুত্থান, করোনা পরবর্তী দুর্বল স্বাস্থ্য ব্যবস্থায় বাড়ছে সংক্রমণ ও শঙ্কা। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবারে জানাবো বিস্তারিত। মধ্যপ্রাচ্যে বড় ধাক্কা খেল যুক্তরাষ্ট্রের সামরিক শক্তি। ইরানি হামলায় ধ্বংস হয়েছে অত্যাধুনিক E-3 সেন্ট্রি আওয়াক্স, যা আকাশ যুদ্ধের কোয়ার্টারব্যাক হিসেবে পরিচিত। বিশেষজ্ঞদের মতে এই ক্ষতি মার্কিন নজরদারি ও প্রতিরক্ষা সক্ষমতার বড় ফাঁক তৈরি করেছে। বাড়ছে নতুন সংঘাতের আশঙ্কাও। মধ্যপ্রাচ্যের রণক্ষেত্রে যুক্তরাষ্ট্রের সামরিক সক্ষমতায় এক ভয়াবহ আঘাত হেনেছে ইরান। সৌদি আরবের প্রিন্স সুলতান এয়ারবেসে ইরানি ড্রোন ও মিসাইল হামলায় ধ্বংস হয়েছে মার্কিন বিমান বাহিনীর গর্ব অত্যাধুনিক E-3 সেন্ট্রি AWACS নজরদারি বিমান। যুদ্ধের কোয়ার্টারব্যাক হিসেবে পরিচিত এই বিমানটি হারানো ওয়াশিংটনের জন্য এক অপূরণীয় ক্ষতি। CNN-এর ভূস্থানিক বিশ্লেষণে দেখা গেছে $540 মিলিয়ন মূল্যের এই বিমানটির রাডার ডোম এবং পেছনের অংশ পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। 1,20,000 বর্গমাইল এলাকা জুড়ে একসাথে 66 লক্ষ্যবস্তু ট্র্যাক করার ক্ষমতা রাখা এই বিমানটি ছাড়া মার্কিন যুদ্ধ বিমানগুলোর সুরক্ষা এখন চরম হুমকির মুখে। বিশেষজ্ঞরা বলছেন এই বিমানটি না থাকলে ইরানি ড্রোন শনাক্ত করার সময় অন্তত 85 মিনিট কমে যাবে, যা মার্কিন ঘাঁটির নিরাপত্তায় বড় ফাটল তৈরি করবে। প্রশ্ন উঠেছে, এত সুরক্ষিত একটি বিমান কিভাবে মাটির ওপর ধ্বংস হলো? সামরিক বিশ্লেষকদের মতে রাশিয়া সম্ভবত ইরানকে নিখুঁত GPS স্থানাঙ্ক এবং স্যাটেলাইট ছবি দিয়ে এই হামলায় সাহায্য করেছে। বর্তমানে আমেরিকার কাছে মাত্র 17টি এমন নজরদারি বিমান রয়েছে, যা B-2 বোম্বারের চেয়েও দুর্লভ। আকাশের এই মাস্টারমাইন্ড ধ্বংস হওয়া কি মধ্যপ্রাচ্যে আমেরিকার আধিপত্য অবসানের শুরু? পেন্টাগনের পরবর্তী পদক্ষেপ কি হবে তা নিয়ে আমাদের নজর থাকবে। যুক্তরাষ্ট্র চায় দ্রুত যুদ্ধ থামিয়ে শান্তি ফিরুক, কিন্তু ইসরায়েল চায় ইরানের বর্তমান শাসন ব্যবস্থা বদলে দিতে। দুই মিত্রের এই দুই ভিন্ন পথ যুদ্ধকে আরও দীর্ঘ ও জটিল করে তুলেছে। এই সুযোগে ইরান নিজেকে গুছিয়ে নেওয়ার সময় পাচ্ছে, যা পুরো মধ্যপ্রাচ্যকে এক ভয়ঙ্কর অনিশ্চয়তা ও বড় যুদ্ধের ঝুঁকির দিকে ঠেলে দিচ্ছে। ইরান যুদ্ধ এখন দ্বিতীয় মাসে পদার্পণ করেছে। বাইরে থেকে আমেরিকা ও ইসরায়েলকে একজোট মনে হলেও যুদ্ধের প্রকৃত লক্ষ্য নিয়ে দুই মিত্রের মধ্যে ফাটল এখনো স্পষ্ট। ওয়াশিংটন যেখানে যুদ্ধ শেষ করতে মরিয়া, ইসরায়েল সেখানে ইরানের শাসন ব্যবস্থা বদলে দেওয়ার স্বপ্নে বিভোর। এই দ্বিমুখী লড়াই কি বিশ্বকে এক মহাপ্রলয়ের দিকে নিয়ে যাচ্ছে? ইসরায়েলের অপারেশন রোয়ারিং লায়ন এর লক্ষ্য পরিষ্কার: ইরানের পারমাণবিক কর্মসূচি ধ্বংস করা এবং তেহরানের শাসন ব্যবস্থায় পরিবর্তন আনা। অন্যদিকে আমেরিকার অপারেশন এপিক ফিউরির লক্ষ্য সীমিত, শুধুমাত্র ইরানের নৌবাহিনী এবং ক্ষেপণাস্ত্র সক্ষমতা গুঁড়িয়ে দেয়া। সম্প্রতি দক্ষিণ পার্স গ্যাস ফিল্ডে ইসরায়েলি হামলা ট্রাম্প প্রশাসনকে অস্বস্তিতে ফেলেছে, কারণ এর ফলে বিশ্ববাজারে তেলের দাম আকাশচুম্বী হয়ে পড়েছে। সবচেয়ে বড় সংঘাতের জায়গা হলো রেজিম চেঞ্জ বা ক্ষমতা পরিবর্তন। মার্কিন প্রতিরক্ষা সচিব পিট হেগসেথ বারবার বলছেন এটি ক্ষমতা পরিবর্তনের যুদ্ধ নয়, কিন্তু নেতানিয়াহু সাফ জানিয়েছেন তেহরানের পতনই এই যুদ্ধের একমাত্র সমাধান। গোয়েন্দা প্রধান তুলসি গ্যাবার্ডও স্বীকার করেছেন যে আমেরিকা সামরিক লক্ষ্যবস্তুতে আঘাত করতে চাইলেও ইসরায়েল খুঁজছে ইরানি নেতাদের প্রাণ। পাকিস্তানের মধ্যস্থতায় যখন একটি শান্তি চুক্তির চেষ্টা চলছে, তখন ইসরায়েলি লেবানন অভিযান পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। ইরান শর্ত দিয়েছে সব ফ্রন্টে যুদ্ধ বন্ধ না হলে তারা কোনো চুক্তিতে সই করবে না, অথচ নেতানিয়াহু লেবাননে নিরাপত্তা অঞ্চল আরও বাড়ানোর ঘোষণা দিয়েছেন। ট্রাম্প দাবি করছেন খুব শিগগিরই একটি গ্যারান্টেড পিস বা নিশ্চিত শান্তি আসবে। কিন্তু প্রশ্ন হলো, ইসরায়েল কি তাদের লক্ষ্য পূরণ না করে থামবে, নাকি আমেরিকার তৈরি করা শান্তি চুক্তিতে ফাটল ধরিয়ে এই যুদ্ধকে আরও দীর্ঘস্থায়ী করবে?
ট্রাম্প প্রশাসনের নতুন অভিবাসন নীতিতে অ্যাসাইলাম ফ্রিজ আংশিক প্রত্যাহার করা হলেও ৩৯টি দেশের নাগরিকদের জন্য অনিশ্চয়তা কাটেনি। ম্যাক্সিমাম ভেটিং বা কঠোর স্ক্রিনিংয়ের এই বেড়াজালে আটকে যাচ্ছে লাখো বৈধ আবেদনকারীর গ্রিন কার্ড ও ওয়ার্ক পারমিট। জাতীয় নিরাপত্তার দোহাই দিয়ে আনা এই পরিবর্তন আমেরিকার লিগ্যাল ইমিগ্রেশন সিস্টেম ও শ্রমবাজারে দীর্ঘমেয়াদী প্রভাব ফেলতে পারে। দীর্ঘ প্রতীক্ষার পর আমেরিকার অভিবাসন নীতিতে বড় ধরনের পরিবর্তনের আভাস পাওয়া যাচ্ছে। ওয়াশিংটন ডিসিতে ন্যাশনাল গার্ড সদস্যদের ওপর হামলার পর যে অ্যাসাইলাম ফ্রিজ বা রাজনৈতিক আশ্রয় আবেদনের ওপর স্থগিতাদেশ জারি করা হয়েছিল তা আংশিক প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে ট্রাম্প প্রশাসন। তবে এই স্বস্তি কি সবার জন্য, নাকি নির্দিষ্ট কিছু দেশের জন্য কড়াকড়ি আরও বাড়ছে? গত নভেম্বরে একজন আফগান নাগরিকের হাতে 2 ন্যাশনাল গার্ড সদস্য গুলিবিদ্ধ হওয়ার পর তড়িঘড়ি করে সমস্ত অ্যাসাইলাম আবেদন স্থগিত করা হয়েছিল। ট্রাম্প প্রশাসনের দাবি ছিল জাতীয় নিরাপত্তার স্বার্থে এই কঠোর পদক্ষেপ প্রয়োজন, কিন্তু সম্প্রতি ডিপার্টমেন্ট অফ হোমল্যান্ড সিকিউরিটি নিশ্চিত করেছে যে কম ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য এই স্থগিতাদেশ তুলে নেওয়া হচ্ছে। তবে এই সিদ্ধান্তের ভেতরেও রয়েছে বড় ধরনের মারপ্যাচ। ট্রাম্পের তথাকথিত ট্রাভেল ব্যান তালিকায় থাকা ৩৯টি দেশের নাগরিকদের জন্য এই স্থগিতাদেশ বহাল থাকছে। এই তালিকায় রয়েছে আফগানিস্তান, ইরান, নাইজেরিয়া, কিউবা, হাইতি এবং ভেনেজুয়েলার মতো দেশগুলো। শুধু রাজনৈতিক আশ্রয় নয়, এই ৩৯টি দেশের নাগরিকদের গ্রিন কার্ড, ওয়ার্ক পারমিট এবং এমনকি মার্কিন নাগরিকত্বের আবেদনও আপাতত ফ্রিজ বা স্থগিত রাখা হয়েছে। DHS জানিয়েছে তারা এখন উচ্চ ঝুঁকিপূর্ণ দেশগুলোর আবেদনকারীদের কঠোরভাবে স্ক্রিনিং এবং ভেটিং করার দিকে মনোনিবেশ করবে। অন্যদিকে অভিবাসন আইনজীবীরা অভিযোগ করছেন যে যারা বৈধভাবে নিয়ম মেনে আবেদন করেছেন, এই স্থগিতাদেশের মাধ্যমে তাদের অন্যায্যভাবে শাস্তি দেওয়া হচ্ছে। বাইডেন আমলের অভিবাসন নীতিকে শিথিল আখ্যা দিয়ে ট্রাম্প প্রশাসন এখন যে ম্যাক্সিমাম ভেটিং প্রক্রিয়া চালু করেছে তা আমেরিকার লিগ্যাল ইমিগ্রেশন সিস্টেমকে এক আমূল পরিবর্তনের মুখে দাঁড় করিয়েছে। এই নতুন নীতি কি সত্যিই নিরাপত্তা নিশ্চিত করবে, নাকি কয়েক লক্ষ বৈধ আবেদনকারীর ভবিষ্যৎ অনিশ্চয়তায় ফেলবে? ট্রাভেল ব্যানের তালিকায় থাকা দেশগুলোর নাগরিকদের জন্য পরবর্তী পদক্ষেপ কি হবে, আর এই কড়াকড়ির ফলে আমেরিকার শ্রমবাজারে কি প্রভাব পড়বে? অভিবাসন বিষয়ক সব লেটেস্ট আপডেট পেতে আমাদের সাথেই থাকুন। আমেরিকায় নতুন করে শুরু হয়েছে শিক্ষানীতি নিয়ে তীব্র বিতর্ক। 1982 সালের প্লাইলার বনাম ডো রায় বাতিলের দাবি তুলছে রিপাবলিকানরা, যা অনথিভুক্ত শিশুদের বিনামূল্যে শিক্ষার অধিকার নিশ্চিত করেছিল। এই পরিবর্তন হলে লাখো শিশুর ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়বে, বাড়বে সামাজিক ও আইনি সংকটও। আমেরিকার শিক্ষা ব্যবস্থায় কি এক বড় ধরনের পরিবর্তনের ঘণ্টা বাজছে? 1982 সালের ঐতিহাসিক প্লাইলার বনাম ডো রায়, যা অনথিভুক্ত শিশুদের বিনামূল্যে সরকারি স্কুলে পড়ার অধিকার দিয়েছিল, তা বাতিলের জোর দাবি তুলেছেন রিপাবলিকানরা। টেক্সাস থেকে টেনেসি, সবখানেই এখন একই সুর। আমেরিকান ট্যাক্স পেয়ারদের টাকা কেন অনথিভুক্তদের পেছনে খরচ হবে? হোয়াইট হাউসের ডেপুটি চিফ অব স্টাফ স্টিফেন মিলার ইতোমধ্যেই টেক্সাসের আইন প্রণেতাদের সাথে বৈঠক করেছেন। তাদের পরামর্শ দেওয়া হয়েছে যেন অনথিভুক্ত শিশুদের স্কুলে ফান্ডিং বা অর্থায়ন বন্ধ করে দেওয়া হয়। রিপাবলিকান রিপ্রেজেন্টেটিভ চিপ রয়ের মতে এই সুপ্রিম কোর্ট সিদ্ধান্তটি ছিল একটি বিচার বিভাগীয় বাড়াবাড়ি এবং এটি মার্কিন শিক্ষা ব্যবস্থার উপর বিশাল আর্থিক বোঝা চাপিয়ে দিচ্ছে। টেনেসি অঙ্গরাজ্য ইতিমধ্যেই একটি বিল পাশ করতে যাচ্ছে, যেখানে স্কুলে ভর্তির সময় অভিবাসন স্ট্যাটাসের প্রমাণ দিতে হবে। যদিও শিশুদের ক্লাসরুমে ঢোকার অনুমতি থাকবে, তবে স্কুলগুলোকে বাধ্যতামূলকভাবে এই ডেটা বা তথ্য সরকারকে জানাতে হবে। অন্যদিকে ট্রাম্প প্রশাসন আইস এজেন্টদের স্কুলের ভেতরে প্রবেশের উপর থাকা বিধিনিষেধ তুলে নেওয়ায় শিক্ষক ও অভিভাবকদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে। তবে সমালোচকরা বলছেন প্লাইলার রায় বাতিল করলে তা হবে অমানবিক। আমেরিকান ফেডারেশন অফ টিচার্সের প্রেসিডেন্ট র্যান্ডি উইনগার্টেন বলেন, স্কুল হওয়া উচিত নিরাপদ স্বর্গ, যেখানে কোনো শিশু নিখোঁজ হওয়ার ভয়ে থাকবে না। তাছাড়া অনেক বিশেষজ্ঞের মতে জন্মসূত্রে নাগরিকত্বের মামলার রায়ের উপরই নির্ভর করছে এই শিক্ষা অধিকারের ভবিষ্যৎ। যদি সুপ্রিম কোর্ট তার নিজের সিদ্ধান্ত বদলে ফেলে, তবে আমেরিকার লক্ষ লক্ষ শিশুর ভবিষ্যৎ অনিশ্চয়তায় পড়বে। এটি কি কেবল আইনি লড়াই, নাকি আমেরিকার মূল চেতনার উপর আঘাত? এই বিতর্কের শেষ কোথায়?
যুক্তরাষ্ট্রের আবাসন খাতে এবার বড় ধাক্কা। প্রেসিডেন্ট ট্রাম্পের নতুন নীতিতে হুমকির মুখে লাখো মানুষের মাথা গোঁজার ঠাঁই। বিশেষ করে যারা অনথিভুক্ত অভিবাসীদের সাথে একই পরিবারে বসবাস করছেন, তাদের জন্য ঘনিয়ে আসছে চরম বিপদ। যুক্তরাষ্ট্রের আবাসন বিভাগ বা HUD এখন কেবল ঘর দেয়াই নয়, বরং কাজ করছে অভিবাসন দপ্তরের গোয়েন্দা হিসেবে। নতুন নিয়মে কোনো পরিবারে একজনও যদি অনথিভুক্ত সদস্য থাকে, তবে পুরো পরিবারের সরকারি আবাসন সুবিধা বাতিল হতে পারে। এমনকি সেই পরিবারে যদি যুক্তরাষ্ট্রে বৈধ নাগরিক বা শিশু থাকে, তারাও রেহাই পাবে না। তথ্য বলছে, প্রায় 44 লাখ পরিবারের মধ্যে হাজার হাজার মানুষ এই ঝুঁকির মুখে। কর্তৃপক্ষ বলছে, করদাতার অর্থ বাঁচাতে এবং মার্কিন নাগরিকদের অগ্রাধিকার দিতেই এই কঠোর পদক্ষেপ। তবে এই বিশেষজ্ঞরা সতর্ক করছেন, এতে আবাসন সংকট কমবে না, বরং বাড়বে সামাজিক অস্থিরতা। স্থানীয় আবাসন কর্তৃপক্ষগুলো এখন উভয় সংকটে। তারা কি মানুষের ঘর রক্ষা করবে, নাকি DHS এর কাছে তথ্য দিয়ে অভিবাসন পুলিশ হিসেবে কাজ করবে? একদিকে কঠোর স্ক্রিনিং, অন্যদিকে মাথা গোঁজার ঠাঁই হারানোর আতঙ্ক। সব মিলিয়ে আমেরিকান লিগ্যাল ইমিগ্রেশন সিস্টেম এখন এক বড় অনিশ্চয়তার মুখে। আমেরিকায় যক্ষ্মা বা দ্য হোয়াইট প্লেগের এই আকস্মিক প্রত্যাবর্তন জনস্বাস্থ্যের জন্য নতুন এক অশনি সংকেত। করোনা পরবর্তী সময়ে চিকিৎসা ব্যবস্থার স্থবিরতা এবং আন্তর্জাতিক যাতায়াত বৃদ্ধি এই প্রাচীন শত্রুকে আবারও শক্তিশালী করে তুলছে। সঠিক সময়ে শনাক্তকরণ এবং দীর্ঘমেয়াদী অ্যান্টিবায়োটিক কোর্স সম্পন্ন না করলে এই রোগ কেবল প্রাণঘাতী নয়, বরং ওষুধ প্রতিরোধী হয়ে মহামারী আকার ধারণ করতে পারে। করোনা মহামারীর রেশ কাটতে না কাটতেই যুক্তরাষ্ট্রে নতুন করে মাথাচাড়া দিয়ে উঠেছে এক প্রাচীন এবং ভয়াবহ শত্রু। স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন, দেশটিতে যক্ষ্মা বা দ্য হোয়াইট প্লেগ এর সংক্রমণ 2013 সালের পর সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। 2024 সালেই 10,600 এর বেশি মানুষ এই রোগে আক্রান্ত হয়েছেন, যা জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে। ইতিহাসে যক্ষ্মাকে এর রোগীদের ফ্যাকাশে চেহারার কারণে দ্য হোয়াইট প্লেগ বলা হতো। বর্তমানে আমেরিকায় এই রোগের সংক্রমণ বৃদ্ধির পেছনে বিশেষজ্ঞরা রিবাউন্ড ইফেক্টকে দায়ী করেছেন। মহামারীর সময় যক্ষ্মা শনাক্তকরণ ও চিকিৎসা ব্যাহত হওয়ায় অনেকের শরীরে সুপ্ত অবস্থায় থাকা টিবি জীবাণু এখন সক্রিয় হয়ে উঠছে। এছাড়া আন্তর্জাতিক ভ্রমণ বৃদ্ধি এবং অভিবাসনের ফলে সংক্রমণের হার ত্বরান্বিত হচ্ছে। যক্ষ্মা প্রধানত বায়ুবাহিত এবং এটি ফুসফুসকে আক্রমণ করে, তবে এটি কিডনি, মেরুদণ্ড এমনকি মস্তিষ্কেও ছড়িয়ে পড়তে পারে। 3 সপ্তাহের বেশি কাশি, বুকে ব্যথা, ওজন কমে যাওয়া, ক্লান্তি এবং রাতে ঘাম হওয়া এই রোগের প্রাথমিক লক্ষণ। যক্ষ্মা আক্রান্তদের মধ্যে প্রায় 80%-এরই ফুসফুসে সমস্যা দেখা দেয়, যা হাঁচি কাশির মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে। চিকিৎসকরা বলছেন, যক্ষ্মা পুরোপুরি নিরাময়যোগ্য, তবে নিয়ম মেনে 4 থেকে 6 মাসের অ্যান্টিবায়োটিক কোর্স শেষ করা বাধ্যতামূলক। মাঝপথে ওষুধ ছেড়ে দিলে জীবাণু ড্রাগ রেজিস্ট্যান্ট হয়ে উঠতে পারে, যা নিরাময় করা অত্যন্ত কঠিন এবং ব্যয়বহুল। সঠিকভাবে চিকিৎসা না করলে এই রোগ প্রায় অর্ধেক রোগীর ক্ষেত্রে প্রাণঘাতী হতে পারে। আমেরিকার জনস্বাস্থ্যের এই নতুন চ্যালেঞ্জ মোকাবেলায় CDC এখন থেকেই কঠোর ব্যবস্থা নিচ্ছে। আপনার পরিচিত কারো যদি দীর্ঘদিনের কাশি বা অস্বাভাবিক ওজন কমে যাওয়ার লক্ষণ থাকে, তবে দেরি না করে চিকিৎসকের পরামর্শ নিন। সুস্থ থাকুন, সচেতন থাকুন। মার্কিন যুক্তরাষ্ট্রের বাংলাদেশে অধ্যুষিত অঙ্গরাজ্য মিশিগানে 3 দিনব্যাপী ভ্রাম্যমাণ কনসুলেট সেবার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ দূতাবাস। রোববার সংবাদ সম্মেলনে জানানো হয়, 3 দিনব্যাপী এ সেবায় মিলবে ই-পাসপোর্ট, NVR ও পাওয়ার অফ অ্যাটর্নির মতো গুরুত্বপূর্ণ কনসুলার সুবিধা। কবে, কোথায় এবং কিভাবে পাবেন এই সেবা জানাচ্ছেন ফারজানা আফরোজ। মিশিগানে বসবাসরত লক্ষাধিক বাংলাদেশিদের জন্য আগামী 4, 5 ও 6 এপ্রিল ওয়ারেন সিটির 10 মাইলের আল এহসান ইসলামিক সেন্টারে এই সেবা প্রদান করা হবে। শনি, রবি ও সোমবার সকাল 9:30 থেকে বিকেল 5:30 পর্যন্ত সেবা দেয়া হবে বলে জানা গেছে। এবারের সেবায় থাকছে নো ভিসা রিকোয়ার্ড বা NVR, ই-পাসপোর্ট আবেদন এবং পাওয়ার অফ অ্যাটর্নি। গতকাল রবিবার বিকেলে সংবাদ সম্মেলনে এমন তথ্য দেন আয়োজকরা। বাংলাদেশ সোসাইটি অফ মিশিগান US এর আয়োজনে সংবাদ সম্মেলনে সেলিম আহমেদের পরিচালনায় 3 দিন ব্যাপী ভ্রাম্যমাণ কনসুলেট সেবার আদ্যপান্ত তুলে ধরেন দেওয়ান আকমল চৌধুরী। এবছর ই-পাসপোর্ট সেবায় এসেছে গুরুত্বপূর্ণ পরিবর্তন। এবার আর দীর্ঘ লাইনে দাঁড়িয়ে স্পট সিরিয়াল নেয়ার সুযোগ থাকছে না। শুধুমাত্র যারা আগে থেকেই বাংলাদেশ দূতাবাসের ওয়েবসাইটে 4, 5, 6 এপ্রিল অ্যাপয়েন্টমেন্ট নিয়েছেন, তারাই নির্দিষ্ট তারিখ ও সময়ে এই সেবা পাবেন।
সেবা গ্রহীতাদের নির্ধারিত সময়ের অন্তত 30 মিনিট আগে উপস্থিত থাকতে বলা হয়েছে। অন্যদিকে এনভিআর ও পাওয়ার অফ অ্যাটর্নি সেবার জন্য কোনো অ্যাপয়েন্টমেন্ট বা সিরিয়াল প্রয়োজন হবে না। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ইউসুফ কামাল, মোশাররফ চৌধুরী লিটু, জুয়েল হুদার সহ আয়োজক কমিটির অনেকেই। কনসুলেট সেবা আল ইহসান ইসলামিক সেন্টার 4345 ইস্ট 10 মাইল রোড, ওয়ারেন, মিশিগান এই ঠিকানায় প্রদান করা হবে। নিউ ইয়র্কে জমে আছে $20 বিলিয়ন দাবিহীন অর্থ, যার মালিক আপনি নিজেও হতে পারেন। পুরনো ব্যাংক ব্যালেন্স, ট্যাক্স রিফান্ড বা ভুলে যাওয়া পেমেন্ট এখন সরকারি তহবিলে। কিভাবে চেক করবেন নিজের নাম? বিস্তারিত জানুন প্রতিবেদন এবং আজই যাচাই করুন আপনার অজানা পাওনা আছে কিনা। আপনি কি জানেন নিউ ইয়র্ক সরকারের কাছে বর্তমানে প্রায় $20 বিলিয়ন অলস পড়ে আছে? এই বিশাল অঙ্কের টাকা এমন সব মানুষের যারা হয়তো ভুলেই গেছেন যে তারা কোনো রিফান্ড, পুরনো ব্যাংক ব্যালেন্স বা গিফট কার্ডের টাকা পাবেন। আশ্চর্যের বিষয় হলো এই তালিকার নামগুলো শুনলে আপনি চমকে উঠবেন। এই তালিকায় আছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প থেকে শুরু করে ধনকুবের জেফ বেজোস এবং পপ তারকা লেডি গাগা পর্যন্ত। এমনকি বর্তমান গভর্নর ক্যাথি হোকুল এবং প্রতিনিধি আলেকজান্দ্রিয়া ওকাসিও-কর্তেজের নামও এই দাবিহীন তহবিলের তালিকায় রয়েছে। কন্ট্রোলার টম ডিনাপোলির অফিস প্রতিদিন প্রায় $2 মিলিয়ন তাদের আসল মালিকদের কাছে ফেরত দিচ্ছে। নথিপত্র অনুযায়ী ডোনাল্ড ট্রাম্প এনবিসি ইউনিভার্সাল মিডিয়া থেকে আয়ের টাকা পাবেন। মেলানিয়া ট্রাম্পের নামে আছে দামি ব্র্যান্ডের গিফট সার্টিফিকেট। জেফ বেজোসের একটি পুরনো ট্যাক্স রিফান্ড পড়ে আছে 2018 সাল থেকে। তালিকায় আরও আছেন জে-জি, মাডোনা, রবার্ট ডি নিরো এবং বর্তমান স্বাস্থ্য সচিব রবার্ট এফ কেনেডি জুনিয়র। এমনকি বারাক ওবামা নামের একজনেরও পেপ্যাল রিফান্ড আটকে আছে। কেন এই টাকা জমা হয়? মূলত মানুষ যখন ঘর পরিবর্তন করে, চাকরি বদলায় বা পুরনো ব্যাংক অ্যাকাউন্টের কথা ভুলে যায়, তখন এই টাকাগুলো 3 বছর পর সরকারি হেফাজতে চলে যায়। নিউ ইয়র্কের যে কেউ এই ওয়েবসাইটের সার্চ ইঞ্জিনে গিয়ে নিজের নাম পরীক্ষা করতে পারেন। গত 3 বছরে এই তহবিলের পরিমাণ 18 বিলিয়ন থেকে বেড়ে $20 বিলিয়ন দাঁড়িয়েছে। আপনার বা আপনার পরিচিত কারো নাম কি এই তালিকায় থাকতে পারে? নিউ ইয়র্কের কন্ট্রোলার অফিসের ওয়েবসাইটে গিয়ে আজই চেক করুন। কে জানে, হয়তো আপনার নামেও কোনো লটারির টাকা সরকারি কোষাগারে জমা আছে। আসন্ন বিশ্বকাপ ফুটবল 2026কে ঘিরে নতুন উদ্বেগ তৈরি করেছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। সংস্থাটি সতর্ক করেছে, যুক্তরাষ্ট্রে কড়া নিরাপত্তা ও অভিবাসন নীতির কারণে ভক্তরা মানবাধিকার ঝুঁকিতে পড়তে পারেন। ফিফার প্রতিশ্রুতি নিয়ে প্রশ্ন উঠছে, নিরাপদ আয়োজন নাকি নজরদারির বিশ্বকাপ? বিশ্বকাপ ফুটবল 2026 পুরো বিশ্ব এই মহোৎসবের অপেক্ষায়। কিন্তু মাঠের লড়াই শুরুর আগেই এক ভয়াবহ আশঙ্কার কথা শোনালো অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। মানবাধিকার সংস্থাটির দাবি, যুক্তরাষ্ট্রে খেলা দেখতে আসা লক্ষ লক্ষ ফুটবল ভক্ত এখন গুরুতর মানবাধিকার ঝুঁকির মুখে। যে টুর্নামেন্টকে নিরাপদ, মুক্ত এবং অন্তর্ভুক্তিমূলক করার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, তা কি এখন কেবল এক নিশ্ছিদ্র নজরদারির খাঁচায় বন্দী? অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের সাম্প্রতিক প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্প প্রশাসনের কঠোর অভিবাসন নীতি এবং অপারেশন মেট্রো সার্চ এর মতো পদক্ষেপগুলো বিশ্বকাপের পরিবেশকে কলুষিত করছে। সংস্থাটি বিশেষ করে 3টি বিষয়ের ওপর জোর দিয়েছে: ডিপোর্টেশন বা বহিষ্কার, মাত্রাতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা এবং নির্বিচারে গ্রেফতার। প্রতিবেদনে দাবি করা হয়েছে, নিরাপত্তা নিশ্চিত করার নামে বিমানবন্দর এবং স্টেডিয়ামগুলোতে যে ধরনের স্ক্রিনিং চালানো হচ্ছে তা অনেক ক্ষেত্রে ব্যক্তিগত গোপনীয়তা এবং মানবাধিকারের পরিপন্থী। বিশেষ করে 39টি দেশের নাগরিকদের ওপর যে ট্রাভেল ব্যান বা ভ্রমণ নিষেধাজ্ঞা রয়েছে, তা অনেক ভক্তকে স্টেডিয়ামে আসার অধিকার থেকে বঞ্চিত করতে পারে। অ্যামনেস্টির মতে, এই বিশ্বকাপ এখন আর কেবল খেলাধুলা নয়, বরং এটি একটি পলিসি রাষ্ট্রের মহড়ায় পরিণত হওয়ার ঝুঁকিতে রয়েছে। ফিফা যেখানে বারবার মানবাধিকার রক্ষার প্রতিশ্রুতি দিচ্ছে, সেখানে অ্যামনেস্টির এই সতর্কবার্তা আয়োজক দেশ হিসেবে আমেরিকার ভাবমূর্তিকে সংকটে ফেলেছে। ভক্তরা কি সত্যি একটি নিরাপদ ও আনন্দদায়ক টুর্নামেন্ট উপভোগ করতে পারবেন, নাকি তাদের প্রতিটি পদক্ষেপ থাকবে গোয়েন্দা নজরদারির নিচে?
ফিফা এবং ট্রাম্প প্রশাসন কি অ্যামনেস্টির এই উদ্বেগের কোনো সদুত্তর দেবে? বিশ্বকাপের নিরাপত্তা এবং দর্শকদের অধিকার নিয়ে পরবর্তী সব ব্রেকিং নিউজ পেতে আমাদের সাথেই থাকুন। এ ছিল বাংলা টিভির প্রাইম নিউজে। পরবর্তী প্রাইম নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি এখানেই। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।